নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গত দিনের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, আবার আপনারা অনেক কিছু আমাকে জানিয়েছেন যে যেগুলো মানে আমি জানতাম না। অনেক কিছু আপনারা গল্পটিকে কেন্দ্র করেই আপনারা জানিয়েছেন। তা অনেক কিছুই আমি সেগুলো জানতাম না, জানলাম বা শিখলাম আপনাদের কাছ থেকে। দেখুন বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আমাকে যেভাবে ঘটনা দেয় আমি সেটিকে এতটুকু অবিকৃত না করে ঠিক একই সেইভাবেই বলার চেষ্টা করি। এখানে আমার কোনো হাত থাকে না, আমার শুধু কাজ হচ্ছে বলা, ঘটনাটি তুলে ধরা আপনাদের সামনে। তো যাই হোক, তবুও আমি কারোর প্রতি কিন্তু অভিমান বা রাগ কিচ্ছু করছি না। একজন যেমন এক দিদিভাই লিখেছেন যে আমার ঘটনাটি তত ভালো লাগেনি। নাই লাগতে পারে, হ্যাঁ, আমরা তো মানুষ, আমাদের আমি বলছি মানেই সবার সবটুকু ভালো লাগবে এমন তো নয়। যাই হোক, আর আপনারা তো আমার কি বলবো, কতটা প্রিয় আমি বলে বোঝাতে পারবো না। এবং এই ভেরি রিসেন্ট আমার এই ফ্যামিলির একজন দিদিভাই আমায় ফোন করেছেন এবং উনি কমেন্টেও লিখেছিলেন যে আপনাকে আমার খুব আপন মনে হয়। তারপরে যখন কথাবার্তা তার সাথে আমার মানে এগোলো, তখন কিন্তু ওনাকে আমি বললাম যে দেখেছেন তো, আমি যে বলি যে আপনারাই আমার সবটুকু, আমার কথার দ্বারা সেই প্রমাণ পাচ্ছেন তো। তা এইভাবে আমাদের মধ্যে তো এখন দিদি আর বোনের একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে। কাজেই আপনারা যারা সাথে আছেন তারা তো আমার পরিবারের লোকজন, আমি কারোর ওপর এতটুকু অভিমান কখনোই করতে পারি না। তা যাই হোক, আজকে কিন্তু বন্ধুরা আপনাদের কথা দিয়েছিলাম যে রেড লাইট এলাকার একজন মহিলার মর্মান্তিক একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। সেই কথা মতো আমি এসেছি। তবে প্রথমেই জোড়হাত করে বলবো, কোনো অল্প বয়সী ছেলে মেয়ে বা শিশুরা যদি থেকে থাকে তাহলে দয়া করে আপনারা এই ভিডিওটি থেকে তাদের সরিয়ে রাখবেন। কারণ এমন এমন কিছু ওয়ার্ড আজ আমি আমার মুখে আসবে, যেটা গল্পটাকে মানে সঠিকভাবে সুচারুভাবে বলতে গেলে এগুলোকে আমায় ইউজ করতেই হবে। এবং যিনি আমাকে গল্পটি শেয়ার করেছেন তিনি আমায় বলেছেন যে আপনি যতটা পারবেন ঘটনাটিকে আমি যেভাবে আপনার কাছে বর্ণনা করেছি সেইভাবেই বলার চেষ্টা করবেন। আর ঘটনাটি যিনি আমাকে বলেছেন তার নাম হচ্ছে লিজা। আপনাদের বলেছিলাম আগের দিন যে রেড লাইট এলাকার একজন কি বলবো, আমার থেকে তিনি বয়সে বড় দিদিভাই, তিনি আমাকে ফোন করেছিলেন এবং এতটা কনফিডেন্সিয়ালভাবে উনি বলেছেন ঘটনাটি আমাকে। কোনো জায়গার সঠিক নাম এগুলো তো উনি বলেননি। দ্বিতীয়ত হচ্ছে যে উনি আমায় যেটা জানিয়েছেন যে আপনার বলা ঘটনা, অনেক ইউটিউবার আছে অনেকেই ঘটনা বলে, কিন্তু সেই একই কথা তিনিও বলেছেন আপনাকে আমার ভীষণ কাছের মনে হয় এবং বোন বলে সম্বোধন করেছেন। তাই আপনাকে আমি এইভাবে মেসেঞ্জারে যোগাযোগ করে তারপর ফোন নাম্বার আপনার পেয়েছি। কিন্তু আমি কিন্তু আপনার নাম্বারটা, এই যে ঘটনাটি আমার বলা হয়ে গেল, আমি কিন্তু ব্লক করে দিচ্ছি, ঠিক আছে? তা যাই হোক, আমি সেই ঘটনাটি যতটা কেন আমি আপনাদের কাছে ওই কারণে সময় চেয়েছিলাম যে আমাকে একটু সময় দিন। তা যাই হোক, আর কথা না বাড়িয়ে ঘটনাটি বড়, কেউ দয়া করে স্কিপ করবেন না, পুরো ঘটনাটি শুনবেন এবং দেখবেন যে আমরা যেই আত্মা বলুন বা বিভিন্ন এন্টিটির উপস্থিতি আমরা বুঝতে পারি, সেটা যে কোন পর্যায়ে যেতে পারে সেটি হচ্ছে এই ঘটনাটির জলজ্যান্ত প্রমাণ। তা চলুন শুরু করি। আমি যে লিজা বলে মেয়েটির কথা বলছি, আমার মানে থেকে তার বয়সে বড়, তিনি যেহেতু আমায় বোন বলেছেন আমার দিদিভাই, উনি কিন্তু শুরুতেই বলেছেন যে সেকেন্ডে সেকেন্ডে আমরা কিন্তু নাম চেঞ্জ করি। এখন আমি লিজা, পর মুহূর্তেই আমি হয়তো প্রিয়াঙ্কা, তারপরের মুহূর্তে আমি করিশ্মা, এই রকম রাইমা, এইভাবে কিন্তু আমরা পরিবর্তন নিজেদেরকে করে নিই। তা সেটা তাদের হয়তো পেশাগত কারণে তারা পরিবর্তন করেন বা কিছু ব্যাপার। তা এবার ঘটনাটা শুরু করি যে ওনার মার
নামটা কিন্তু উনি আসল নামটা বলেছেন, আমাকে বলেছেন আমার মার আসল নামটা বলছি এই কারণেই বলতে পারছি, আমার মা কিন্তু আজকে প্রায় বছর 15 হলো উনি কিন্তু পৃথিবীর মায়া কাটিয়ে উনি কিন্তু মানে চলে গেছেন। তা এই যে পদ্মিনীদি, ঘটনাটা হচ্ছে এই পদ্মিনীদিকে নিয়ে, আমি দিদি বলেই ওনাকে সম্বোধন করছি, পদ্মিনীদিকে নিয়ে। পদ্মিনীদি তারা কিন্তু মানে ভীষণ অবস্থাপন্ন পরিবারের মেয়ে ছিলেন বাংলাদেশে। তা ওনার ছিল এক দাদা, এক ভাই, আর মাঝের জন হচ্ছে পদ্মিনীদি। প্রচুর সম্পত্তির মালিক ছিলেন ওনার, মানে ঠাকুরদাদার প্রচুর সম্পত্তি ছিল, সব কিছু ছিল, যে কারণে কিন্তু পদ্মিনীদির বাবা কিন্তু ভীষণ খারাপ একজন মানুষ ছিলেন এবং তিনি টাকা পয়সাগুলোকে ওড়ানো যাকে বলে সেইভাবে তিনি টাকা পয়সাগুলোকে উড়াতেন। তিনি প্রতিনিয়ত বেশ্যা বাড়িতে যেতেন, উনি ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলেছেন এবং আমায় বলেছেন আপনি এইভাবেই বলবেন। বেশ্যা বাড়িতে যেতেন, বেশ্যাদের নিয়ে তার সকাল হতো, তার রাত হতো এবং আকণ্ঠ মদে তিনি চুবে থাকতেন। এইটা মানে এই কাজটা করে করে ওনাদের যে পারিবারিক যে এত এত সম্পত্তি সেগুলো সমস্ত শেষ হয়ে যায় এবং ওনারা হয়ে যান মানে একেবারে কপর্দক শূন্য। তা পদ্মিনীদির বাবা তো নিজেদের পূর্বপুরুষের গৌরবের কোনো ধার ধারেননি। তা এরপরে কি হয়, যখন কপর্দক শূন্য হয়ে পড়েন তখন কিন্তু হঠাৎ করেই তখনকার দিনে গ্রামে মানে লক্ষ্য করলে বা খেয়াল করলে আপনারা নিশ্চয়ই আপনাদের মনে পড়বে দুমদাম কলেরা বা এটা ওটা শুরু হয়ে যেত। সেরকমভাবেই একবার গ্রামে একটা জ্বর শুরু হয়। সেই জ্বরে গ্রামের চতুর্দিকে প্রায় মড়ক লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তো পদ্মিনীদির বাড়িতেও কিন্তু সেই জ্বর এসে কিন্তু মানে প্রভাব ফেলে। পদ্মিনীদির মা এবং ভাই, ছোট ভাই দুজনেই কিন্তু প্রচণ্ড জ্বরে তারা ভুগতে থাকেন। মাত্র 2 দিন, 2 দিন পর 3 দিনের দিন কিছুক্ষণ আগে আর পিছে দুজনেই কিন্তু একদিনেই মারা যায়, মা এবং তার ছোট ছেলে, ছোট সন্তান। এরপরে তো বুঝতেই পারছেন মানসিকভাবেও এরা দুটো ভাই বোন খুব ভেঙে পড়ে। একে তো বাবা এরকম মারাত্মক বাবা, তখন সংসারে প্রায় খাওয়া জুটছে না, এরকম অবস্থা, সংসার চলে না। তাই দেখে সদ্য পাশ করা, মাধ্যমিক পাশ করা ওনার যে দাদা, তিনি কিন্তু তার এক বন্ধুর বাবা, তার নাম হচ্ছে হারুন জ্যাঠামশাই, ওনার সঙ্গে কোনো একটা নদীতে উনি কিন্তু মাছ ধরার কাজ শুরু করে দেয়, মানে পদ্মিনীদির দাদা, মানে তাকে সাহায্য করতো বা হেল্প করতো, এইসব শুরু করে। এই সব করতে করতে যা টুকটাক কিছু ইনকাম হতো সেটা দিয়েই কোনোভাবে ঘষ্টে ঘষ্টে মুখ থুবড়ে থুবড়ে সংসার চলছিল। আর বাবার তো এদিকে তারা খেতে পাক না পাক কোনো ভ্রুক্ষেপই ছিল না। আর মাঝে মধ্যেই এসে কিন্তু ওই বাচ্চা ছেলেটি যে আর্ন করে যে টাকাটা আনতো তার উপরেও থাবা বসাতে চেষ্টা করতো। তখন ছেলে প্রতিবাদ করলে পর তখন বলতো দাঁড়া তোদের রাস্তায় এনে দাঁড় করাবো, একদিনই দেখবি এই রাতারাতি বাড়িটাও আমি বিক্রি করে দিয়েছি। এমনই পাষণ্ড ধরনের একজন মানুষ তিনি ছিলেন। পদ্মিনীদির দাদা রোজ যখন ওই রাত্রিবেলা করে মাছ ধরতে বা সাহায্য ওই জ্যাঠামশাইকে সাহায্য করতে যেতেন, তখন কিন্তু রোজ দিন বোনকে সাবধান করে দিয়ে যেতেন যে তুই কিন্তু একা কোথাও বেরোবি না, তুই কিন্তু দরজা বন্ধ করে থাকবি। কারণ মাত্র 16 বছরের একটি কি বলবো সদ্য কিশোরী থেকে যুবতী হয়ে ওঠার দিকে পা বাড়ানো একটি মেয়ে, তা ভয় পেত হয়তো। আর স্বাভাবিক ব্যাপার, মানে বোন যেহেতু তার থেকে বয়সে ছোট আর সে একটু বয়স বেশি, সে কোনো একটা বিপদের আঁচ বা আশঙ্কা পেত বলেই বারবার করে পদ্মিনীদিকে সাবধান করে দিত। আর লিজা জানিয়েছে যে আমার মার নাম যে পদ্মিনী, আমার মা পদ্ম ফুলের মতোই সুন্দর। তার গায়ের রং বলুন, টানা টানা চোখ, নাক, মানে তেমনি চুল, মানে পরমা সুন্দরী যাকে বলে। এটা তো আর আমার বলা কথা না, লিজা বলে সেই যে দিদিভাই উনিই বলেছেন ওনার মায়ের সম্পর্কে। তা সেদিন ওরকম দাদা তো বেরিয়ে গেছে সন্ধে সন্ধে,
উনি তো ঘরে রয়েছে একা দরজা বন্ধ করে। হঠাৎ মাঝরাতে, বাংলাদেশের কোনো একটা গ্রামে ওনারা থাকতেন, হঠাৎ মাঝরাতে দুমদুম দুমদুম করে কেউ সদর দরজা পিটছে। এবার একা একটা ছোট্ট মেয়ে বাড়িতে রয়েছে, সে তো পুরো ভয়ে পুরো সিঁটিয়ে রয়েছে, হ্যাঁ, বেরোতে পারছে না, ভয় পাচ্ছে। কিন্তু আওয়াজ যখন ক্রমশ বেড়েই চলেছে, তখন ভয়ে ভয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, কে? তা যখন কে বলে জিজ্ঞাসা করে, তখন শুনতে পায় তার বাবা অশ্রাব্য গালিগালাজ করছে মেয়েকে। তা পদ্মিনীদি বাবার গলার আওয়াজ পেয়ে যখন দরজা খোলে, তখন একটা প্রমাণ সাইজের ইলিশ মাছ মেয়ের হাতে উনি ধরিয়ে দেন, পদ্মিনীদির বাবা, এবং ধরিয়ে দিয়ে বলেন যে সুন্দর করে এই মাছটাকে রান্না কর। এবার উনি তো অবাক হয়ে যান যে বাবা কোনোদিনও কিছু নিয়ে আসে না, সে আজকে ইলিশ মাছ নিয়ে এসছে। আর শুধু তাই নয়, এর পরের ঘটনাটা হচ্ছে, দেখে বাবার সাথে দুজন গুন্ডা টাইপের মুস্কো একটা লোক, যাদের মানে দেখলেই একটা খারাপ লোক বলে মনে হয়, তাই সেরকম দুজন লোকও এসেছে। যাই হোক, পদ্মিনীদি তো কিছু বাবার মুখের ওপর কথা বলতেন না, উনি গিয়ে রান্নাঘর তো রান্না টান্না করেছেন, রান্না টান্না করে টোরে নিয়ে এবার যখন এই দুজন লোককে বা বাবাকে খেতে দেওয়ার সময় হয়েছে, ও তার আগে বলেনি, ওনারা কিন্তু ঘরের মধ্যে তখন পুরো মদের আসর বসিয়ে ফেলেছেন, হা হা হি চলছে। এবার যখন পদ্মিনীদি খাবার টাবার রান্না টান্না করে ওদের সামনে খাবারগুলো নিয়ে পরিবেশন করছেন, তখন লিজা বলেছে যে ওর মা যেটা জানিয়েছে, বলে লোক দুটো চোখের দিকে তাকালে নিজের শরীরটা আমার ঘিন ঘিন করে উঠছে, মনে হচ্ছে অন্তঃস্থল পর্যন্ত শরীরের কোথায় কি আছে যেন লোক দুটো পরিষ্কার দেখতে পাচ্ছে। তো যাই হোক, ওদের তো উনি তো খাবার পরিবেশন করে দেন। এবারে তখন প্রায় সবার খাওয়া দাওয়া মিটতে রাত প্রায় 12টা বাজে। এবার তখন পদ্মিনীদি নিজে খেতে বসেছে, একা একা খাচ্ছে রান্নাঘরে। হঠাৎ করে তাকে চমকে দিয়ে বাবা আসে কাছে এবং মাথায় হাত বুলিয়ে বলে যে মা খেয়ে নে, মা খেয়ে নে, আজই তো শেষ খাওয়া। কিন্তু সেদিন কিন্তু বাচ্চা মেয়েটা কোনো কথাই সেসব বুঝতে পারেনি। সে প্রচণ্ড আনন্দ পেয়েছিল যে এইভাবে ছোটোবেলায় কখনো কখনো বাবা মাথায় হাত বুলিয়ে দিত। তা ছোট্ট মেয়ে বাবা ইলিশ মাছ এনেছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এটাই তার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এর পরের চমকটায় পদ্মিনীদি আরও অবাক হয়ে যায়। বাবা বলেন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যে শোন মা, সুন্দর করে সেজে আয় দেখি। তখন পদ্মিনীদি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে আছে ফ্যাল করে। তখন বাবা বলছে, অনেক দিন তুই তোর মা মারা গেল, তারপরে আর মামার বাড়ি যাসনি, তোকে আজকে তোর মামার বাড়িতে রেখে আসবো। তা পদ্মিনীদি তখন বলছে আস্তে করে মৃদু স্বরে যে রাত তো অনেক হয়ে গেছে বাবা, দাদা আসুক তারপরে নয় যাব। কিন্তু নাছোড় বাবা, বলে ও ফিরলে ও তোকেও যেতে দেবে না, আমারও কিন্তু যাওয়া হবে না, তুই সুন্দর করে সেজে আয়, এখনই আমরা বেরিয়ে পড়ব। তো পদ্মিনীদি এক ছোট্ট কিশোরী একটা মেয়ে, একদিকে মামার বাড়িতে যাবে, তার উত্তেজনা উন্মাদনা, কারণ মামারাও জানে না যে তার মা আর নেই, সেইখানে যাবে সেই একটা আনন্দ, ওদিকে একটা সংশয় মনের মধ্যে যে বাবা এত রাতে কেন নিয়ে যাচ্ছে, এরকম তার মনের মধ্যে একটা দোলাচল চলতে থাকে। এবং তার মধ্যে দিয়েই কিন্তু বাবার হাত ধরে অন্ধকারের পথে সে পা বাড়ায়। তখন রাত অনেকটা এগিয়ে গেছে আরও। পদ্মিনীদি লক্ষ্য করে যে সে তো তার বাবার হাত ধরে চলেছে, আর ওই যে বললাম গুন্ডা মতো বা মুস্কো মতো দুটো লোক, তারাও কিন্তু এদের সাথে চলেছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে যখন গ্রামের সীমানায় তারা এসে পৌঁছায়, নিঝুম রাত, সবাই ঘুমাচ্ছে গ্রামে, দেখে গ্রামের সীমান্তে একটি মোটর গাড়ি এসে দাঁড়িয়ে আছে। মোটর গাড়িতে খুব ভদ্র দেখতে, মানে ভদ্র সভ্য একজন ভদ্রলোক বসে আছেন, এবং অতি সুবেশিনী একজন মহিলা কিন্তু ওই গাড়ির মধ্যে বসে আছে। তা ওই ভদ্র মানে এরা যখন গিয়ে যায়, পদ্মিনীদির বাবার যখন ওই মোটর গাড়ির কাছে গিয়ে পৌঁছায়, সাথে সাথে ওই যে ভদ্রলোক, হ্যাঁ সৌম্য দর্শন যে ভদ্রলোক, তিনি নেবে এসে একটা পেট মোটা একটা প্যাকেট পদ্মিনীদির বাবার হাতে দেয়। এবং ওই যে ভদ্রমহিলা, তিনি গাড়ি থেকে যেন নিজের সন্তান এমনভাবে ছুটে এসে পদ্মিনীদিকে ভীষণ আদর করতে থাকে।
তা এই ব্যাপারটা যখন চলছে তা তখন ফ্যাল ফ্যাল করে বাবার মুখের দিকে তাকিয়ে আছে যে কে ভদ্রমহিলা এসে আমাকে ভালোবাসছে, আদর করছে। তখন বাবা বলে যে তুই গাড়িতে উঠে পড় মা, এরা ওই দিকেই যাচ্ছে তোর মামার বাড়ির দিকে, তোকে ওখানে পৌঁছে দেবে। এবার পদ্মিনীদি তো কোনো কথা শুনছে না, সে তো জোর করে শক্ত করে বাবার হাতটা ধরে আছে। এরপরে ওই ভদ্রমহিলা হঠাৎ করে একটা বোতল নিয়ে, কাঁচের বোতল নিয়ে দৌড়ে আসে, এসে বলে দেখো তোমার ভালো লাগবে, এই শরবতটা খাও, আর দেখো অনেক সময় মোটর গাড়িতে উঠলে অনেকের বমি হয়, তো তোমার বাবার একটা কাজ আছে, উনি তো যেতে পারছেন না, আমরা তো ওখানেই যাচ্ছি মামার বাড়ির কাছে, কোনো অসুবিধা নেই, আমরা পৌঁছে দেব, বলে নিয়ে জোর করে হাঁ করিয়ে ওই শরবত কিছুটা খাইয়ে দেয়। তারপরে ইতিহাস, পদ্মিনীদি আর কিচ্ছু তার মনে নেই, সে চলে আসে বাংলাদেশ থেকে সরাসরি ইন্ডিয়াতে। আমরা যে দেখুন, আমরা যে ল্যাম্পপোস্টের তলায় মানে ঝাঁ চকচকে রাজপথে ল্যাম্পপোস্টের তলায় যে স্বল্পালোকে কোথাও কোথাও কিছু কিছু আবছা নারী মূর্তি দেখতে পাই, পদ্মিনীদি কিন্তু তাদেরই একজন হয়ে কিন্তু বেঁচে রইলেন। কতটা প্যাথেটিক ভাবুন, নিজের বাবা কিন্তু টাকার জন্য মেয়েটিকে বিক্রি করে দিয়েছিল, সেটা তিনি বড় হয়ে পরে বুঝতে পেরেছেন। এরপরে লিজা তখন একদম ছোট। এবার এই লিজা কিন্তু আমাকে যেটা বলেছে, লিজা দিদিভাই, যে আমার কে বাবা, অবশ্যই আমার মা বলতে আমায় পারেননি, তা আমাদের এখানে যারা থাকে তাদের যে কে বাবা সেটা কিন্তু মায়েরা বলতে পারে না। তো যাই হোক, এবার লিজা যখন বছর দুয়েকের, তখন হঠাৎ করে কিন্তু এক সময় তার প্রচণ্ড শক্ত অসুখ করে, হ্যাঁ, কোনো ডাক্তার সারাতে পারছে না, এবং পদ্মিনীদিরও তখন বাজার বা মার্কেট খুব খারাপ যাচ্ছে। সেই সময় তিনি কিন্তু বিভিন্ন ওই পেশার সাথে যুক্ত বিভিন্ন মহিলার কাছে কিন্তু টাকার জন্য ছুটে গেছে, যে বাচ্চার ওষুধ কিনবো, দাও টাকা দাও টাকা দাও, কিন্তু এই লাইনে কেউ বিশ্বাস করে না। আর সর্বোপরি মাসি, মানে এদের একজন হেড থাকে যাকে এরা মাসি বলে, সেই মাসির কাছেও কিন্তু ছুটে গেছে, কিন্তু মাসিও কিন্তু বিশ্বাস করে টাকা দিতে পারেনি। তা এই অবস্থায় একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মানে আকাশ ভেঙে পড়েছে, কিন্তু পদ্মিনীদি অসহায় অবস্থা তার, সেই দুর্যোগ উপেক্ষা করেই কিন্তু রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টের নিচে তিনি চুপচাপ করে দাঁড়িয়ে আছেন এবং ভগবানকে, ঈশ্বরকে প্রার্থনা করছেন যে ঠাকুর একটা তুমি ক্লায়েন্ট এনে দাও। আচ্ছা, এই জায়গায় একটা কথা বলে রাখি, ওই লিজা দিদিভাই যিনি, উনি কিন্তু এই যে যাকে আমরা বলি বাবু, ঠিক আছে, এদেরকে কি একটা ওয়ার্ড বললেন আমি ঠিক বুঝতে পারিনি, বলে আমি আমার মতো করে বললাম যে কাস্টমার একটা আমায় জোগাড় করে দাও, এই বলে তো উনি মানে দাঁড়িয়ে আছেন ওখানে, চারপাশে প্রকৃতি তো অঝোর ধারায় কাঁদছে, আর অন্তরে কিন্তু ঝরঝর করে কাঁদছেন পদ্মিনীদি, কারণ ওই ছোট্ট শিশুটা ওষুধের কারণে সে মারা যাবে এরকম অবস্থা। হঠাৎ করে সেই অন্ধকারকে, মানে অন্ধকারের মধ্যে চুপি সারে একটি কালো রঙের মোটর গাড়ি এসে দাঁড়ায়। তা এবার ওই যে গাড়িটি এসে দাঁড়ায়, এবার ওই জায়গাটা আধো আলো আধো অন্ধকার, কারণ আজকাল তো মানে কলকাতা শহর বলুন বা বিভিন্ন বড় বড় সিটিতে যেরকম ঝাঁ চকচকে রাজপথ দেখা যায়, একটা সময় তো তা ছিল না, এটা বহুকাল আগের ঘটনা বলছি, কারণ বললাম তো লিজা দিদিভাইয়ের বয়সী, তিনি আমার থেকে অনেকটা বয়সে বড়। তা যখন ওই রকম মোটর গাড়িটি এসে দাঁড়ায়, তো একটা কড়কড় কড়কড় করে বিদ্যুৎ পড়ে এবং তার আলোতে উনি বুঝতে পারেন খুব লম্বা চওড়া একজন কেউ মোটর গাড়ি থেকে নিচে নেমে এসে দাঁড়ালেন। আচ্ছা, সাথে সাথে সমস্ত মানে পদ্মিনীদির চারপাশে একটা সুগন্ধের ঝড় বইতে লাগলো, এত সুন্দর একটা গন্ধ, মানে যেন মানুষ মোহিত হয়ে যায়, পাগল হয়ে যায়, সেরকম একটা মানে সুন্দর গন্ধের ছাপটা কিন্তু পদ্মিনীদির নাকে এসে লাগে। এবং লিজা আমায় বলেছে যে সাধারণত এই সমস্ত ক্ষেত্রে, যেহেতু সেও একই পেশার সাথে যুক্ত রয়েছে ওই দিদিভাই, তা উনি কিন্তু জানিয়েছেন যে সাধারণত এই সমস্ত পেশার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কাস্টমারের সাথে কিন্তু ওই দরাদরি
চূড়ান্ত মাত্রায় চলে, ঠিক আছে। কিন্তু বলছে কেন জানি না আমার মা হয়তো ওই যে সুন্দর সুগন্ধ তাতে মোহিত হয়ে গিয়ে বা চুম্বকের মতো মাকে একটা ওই গন্ধটা হয়তো টানছিল, যে মা একটা দরাদরি করেনি, কোনো কথা বলেনি, চুপচাপ কিন্তু সেই গাড়িটিতে উঠে বসে। আচ্ছা, এবারে শুনুন, এই ঘটনার বেশ কিছুদিন আগে একদিন পদ্মিনীদি কিন্তু সন্ধেবেলা ওই সেম জায়গাটিতে দাঁড়িয়েছিলেন এবং একজন কাস্টমার এসছে, তার সঙ্গে কিন্তু চূড়ান্ত দরাদরি চলছিল। হঠাৎ করে তিনি কিন্তু লক্ষ্য করেন যে ওরকম আলো আঁধারি এই রকম একটা জায়গাতে ওই কালো রঙের মোটর গাড়িটা এসে কিন্তু দাঁড়িয়েছে এবং তার থেকে তিনি কিন্তু কাউকে একজন নামতেও দেখেছিলেন। কিন্তু তখন যেহেতু মোটামুটি একটা ফাইনাল হয়ে গেছে এই কাস্টমারের সাথে, তখন কিন্তু তার হাত ধরে, পদ্মিনীদির হাত ধরে সে যখন হিঁচড়ে গাড়িতে টেনে তুলে নেয়, তখন কিন্তু তিনি পরিষ্কার শুনতে পান একটি কণ্ঠ, একটি পুরুষ কণ্ঠ, আমি আবার আসব। পরবর্তী সময় এই কাস্টমারের সাথে যখন তিনি বিভিন্ন কথাবার্তা বলেছেন, তখন কিন্তু এই গাড়ির প্রসঙ্গটা এবং এই যে আওয়াজটা শুনতে পেয়েছেন, একজন কাউকে নামতে দেখেছেন, এটা যখন বলেন, তখন সে কাস্টমার হো হো করে হাসে এবং বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে, তুই পাগল নাকি, এরকমভাবে ব্যঙ্গ করেছিল। তা যাই হোক, এই দিন গাড়িতে উঠে কিন্তু পদ্মিনীদি অদ্ভুতভাবে অবাক হয়ে যান। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যারা গাড়িতে এই সমস্ত মেয়েকে তুলে নেয়, সেই মুহূর্ত থেকে কিন্তু তাদের অধিকার বোধ কিন্তু ফলাতে শুরু করে দেয়। কিন্তু সেদিন কিন্তু পদ্মিনীদিকে অবাক করে দিয়ে এরকম কিন্তু কিচ্ছু ঘটনা ঘটেনি, ঘটেছিল তার ব্যতিক্রম। চুপচাপ ফুল স্পিডে গাড়ি চলছে এবং পদ্মিনীদির এমন অবস্থা, সে লিজাকে পরবর্তী দিনে জানিয়েছিল যে আমি পরিষ্কার, আমার যেন মনে হচ্ছে ড্রাইভারের আসন পুরো ফাঁকা, হু 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 করে ফুল স্পিডে গাড়ি চলছে, আমার পাশে কেউ একটা আছে, কিন্তু আমি যে জিজ্ঞাসা করব যে আমি কোথায় যাচ্ছি, সেটা কিন্তু সে জিজ্ঞাসা করতে পারিনি। এবং মানুষ এই সব পেশাকে কেন বেছে নেয়? পয়সার কারণে, পেটের কারণে। সেই পয়সা বা টাকার কথাও কিন্তু সে সেদিন কিচ্ছু জিজ্ঞাসা করতে পারেনি। এর পরের ঘটনা কিন্তু পদ্মিনীদির আবছায়াভাবে মনে আছে, সঠিকভাবে কিন্তু তিনি কিছু বলতে পারেননি জোর দিয়ে। তিনি একটা পৌঁছে যান পোড়ো বাড়িতে। সেই পোড়ো বাড়িতে কীভাবে পৌঁছালেন, কী বৃত্তান্ত, তিনি কিন্তু অত ডিটেলে বলতে পারেননি লিজাকে। এরপরে সেখানে তাদের শারীরিক সম্পর্ক এমন একজনের সাথে যাকে কিন্তু তিনি কখনোই সেভাবে দেখতে পাননি। প্রথম তার স্পর্শে পদ্মিনীদির মনে হয়েছিল যে হিমশীতল কোনো সরীসৃপ, যেমন সাপ, তার শরীর জুড়ে যেন চলাচল করছে। কিন্তু তারপরে তার শরীরে যে কি ভীষণ কষ্ট হতে থাকে সেটা বর্ণনাতীত। কিন্তু কেন সে কষ্টটা হচ্ছিল সেই মুহূর্তে তার নাকি কিছু, সেটা তিনি বুঝতে পারেননি। যাই হোক, পরদিন খুব ভোরবেলার কোনো একটা প্রত্যন্ত গ্রামের রাস্তায় তাকে মৃতপ্রায় অবস্থায় গ্রামবাসীরা দেখতে পায়। তখন অলরেডি তার চোখ দুটো খোবলানো হয়ে গিয়েছিল। তার শরীরে, সারা শরীরে, মুখে, চোখে, সমস্ত শরীরে মানে একটা করে কাট যদি লাগানো হয় এবং সেটা ডিপ কাট, এই রকম পুরো ক্ষততে ভর্তি ছিল। গ্রামবাসীরা এটা দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে যায় বা চমকে ওঠে। কিন্তু গ্রামের মানুষ, তাদের তো মানে এখনকার দিনের শহরের অনেক মানুষই আছে এরকম ঘটনা দেখলে মুখ ফিরিয়ে চলে যায়, আবার ভালো মানুষও রয়েছেন। কিন্তু গ্রামের মানুষের মধ্যে কিন্তু অন্তত তখনকার দিনে এইটুকু মনুষ্যত্ব ছিল, তারা কিন্তু প্রচুর চেষ্টা করেন এবং যখন গ্রামের হসপিটালেও কিছু হয় না, তখন কিন্তু পদ্মিনীদিকে একদম তারা কিন্তু শহরের একটি হসপিটালে তারা ভর্তি করান। সেইখানে কিন্তু সাময়িকভাবে সাময়িকভাবে তার স্মৃতিভ্রংশ হয়ে গিয়েছিল এবং তা সত্ত্বেও কিন্তু বললাম যেটা, যে জমকে কিন্তু তিনি ফিরিয়ে দিতে পেরেছিলেন। বহু বছর বাদে কিন্তু এই পদ্মিনীদি লিজাকে মনে করতে পারে, লিজার কাছে কিন্তু ফিরে আসে। পদ্মিনীদি যখন লিজার কাছে ফিরে আসেন, সেই সময় কিন্তু লিজা তখন যুবতী।
তাহলে বুঝতে পারছেন কত বছর বাদে ফিরে এসেছিলেন মেয়েকে মনে করে করে। তখন কিন্তু মাসির অনুগ্রহে মেয়ে বড় হয়েছে এবং যথারীতি সে কিন্তু দেহ ব্যবসায় ঝাঁপিয়ে পড়েছে। তার তো কাছে আর কোনো উপায় ছিল না। যাই হোক, সেইখানে লিজা যেটা জানিয়েছে যে আমি রোজগার তখন অলরেডি করি বলে মাসি কিন্তু আমার মাকে তাড়িয়ে দিতে পারেননি, না হলে কিন্তু মাকে তাড়িয়েই দিতেন। কারণ আমার মা ছিলেন পদ্মের মতো সুন্দরী, কিন্তু যখন ফিরে আসেন তার কদর্য রূপ, তিনি তো এই পেশা থেকে বহু দূরে চলে যান। দেখুন শেষ মুহূর্তেও ঘটনাটার কি মারাত্মক চমক। কিন্তু প্রতিটা বছর লিজাকে কিন্তু তার মার অ্যাবর্শন করাতে নিয়ে যেতে হতো, বাচ্চা অ্যাবর্ট করাতে নিয়ে যেতে হতো। কারণ প্রতিটা দিন রাত্রের সময়, গভীর রাত্রে এই সুগন্ধ কিন্তু ঘরটার মধ্যে বিরাজ করত। এবং যখনই এই গন্ধ লিজাও পেয়েছেন, লিজাদিও পেয়েছেন, উনি যেটা বলেছেন, তখন মা ছটপট করে উঠতেন এবং চিৎকার করতেন যে লিজা তুই বেরিয়ে যা। লিজা হয়তো আসল নাম না, আমি তো বললাম ঘটনার শুরুতে, লিজা তুই বেরিয়ে যা, লিজা তুই বেরিয়ে যা। উনি ভয় পেতেন যে তার মেয়ের জীবনেও এই অভিশাপ না নেমে আসে। এবং লিজা যেটা জানিয়েছে, যেহেতু মা এত কদর্য কুৎসিত হয়ে গেছিলেন, পেশা থেকে সরে গেছিলেন, তাহলে কার বাচ্চা তিনি প্রত্যেক বছর তার গর্ভে ধারণ করতেন এবং লিজা গিয়ে অ্যাবর্ট করিয়ে আনতো? ভাবতে পারেন? কিন্তু অবাক ব্যাপার, আশা করছি আজকের ভিডিওটা সব বড়রাই শুনছেন, দয়া করে বাচ্চাদের এর থেকে দূরে রাখবেন। অবাক ব্যাপার যেটা, সেটা হলো যবে থেকে মা পৌরত্বের পথে হাঁটলেন, আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। অর্থাৎ যবে থেকে তিনি আর সন্তান কিন্তু ধারণ করতে পারতেন না, বা তিনি বৃদ্ধ হয়ে গেলেন। ওই কটা দিন বা কটা মাস লিজা দিদিভাই যেটা জানিয়েছে, আমার মা শান্তি পেয়েছিল। তাহলে ভাবুন একটা মহিলা কি দুঃখের জীবন তার, যে সে তার নিজের বাবা তাকে বিক্রি করে দিলেন, এই পেশায় সে চলে এলো। এবং এই পেশায় আসার পর হয়তো অত সুন্দরী বলেই এই ধরনের একটি এন্টিটির তার প্রতি নজর পড়ে গিয়েছিল, এটা ধরতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের ঘটনাটা কিন্তু খুব স্পেশাল আমার কাছে, কারণ অনেক কষ্টে পড়ে তারা তো এই পথগুলো বেছে নেয়। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, ঘটনাটার শেষে আমি তো পুরো স্থবির হয়ে গিয়েছিলাম। আমি যে বলবো ভালো লেগেছে কি মন্দ লেগেছে, আমি সে অবস্থায় ছিলাম না। আর উনি না, আমি বুঝতে পারছিলাম গলা ভার হয়ে যাচ্ছে, উনি কষ্ট লুকিয়ে বলে চলেছেন, শেষমেশ ফুঁপিয়ে ডুকরে কেঁদে উঠেছিলেন। আর আমি তখন একটাই কথা আমাকে বারবার বলেছিলেন যে বোন, আপনি একটু বা তুমি একটু পারলে বলো তোমার বন্ধুদেরকে, আমাদের সব বন্ধুদেরকে শুনিও। তা আমি তখনও তাকে কথা দিতে পারিনি। আমি বলেছিলাম যেটা আমি প্রথম আমার পরিবারের সবাই সামনে রাখবো, কারণ আমি এটা বিশ্বাস করি, আমি যে মানসিকতার মানুষ, আমার সাথে যারা জুড়ে রয়েছেন সেম মানসিকতার বা কাছাকাছি মানসিকতার নিশ্চয়ই হবেন। আমি আশা রাখি এটা বলতে পারবো। আমি ওনাকে বলেছিলাম, কিন্তু দুরু বক্ষে আপনাদের সামনে কথাটা তুলেছিলাম। যাই হোক, উনি বলেছেন যে আমি সবার কমেন্ট দেখব, কিন্তু আমি কমেন্ট করতে পারবো না। তাই সই, উনি দেখবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কেমন লেগেছে ঘটনাটা দয়া করে জানাবেন। তিনি কিন্তু নীরবভাবে আমাদের পরিবারের একজন মেম্বার। আর কি বলবো, নতুন বন্ধুদের বলছি, আবদার করছি, দয়া করে একটু এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, একটু প্লিজ আপনাদের সাহায্যের হাতটা বরাবরের মতো একটু বাড়িয়ে দেবেন। আর নতুন বন্ধু যারা রয়েছেন, এটা আমার বলা পুরনো বন্ধুদের, আর নতুন বন্ধুরা যারা রয়েছেন তারা যদি আজকের ভিডিও শোনেন, যদি ভালো লাগে, তাহলে
অতি অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনে অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর কারোর কাছে যদি কোনো ঘটনা থাকে দয়া করে একটু আমার সাথে শেয়ার করবেন, তাতে আমাদের চ্যানেলটা সুন্দরভাবে এগোতে পারবে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।